আমরা যে আউটপুটটা পেলাম, তাই তো মানে এক্স্যাক্টলি কনসেপ্ট পাইনি আমরা, এটা পাসে করছে একটা সাইকেলের আউটপুটটা এক্স্যাক্টলি ইনপুট সমান তো আরেকটা সাইকেল 0। তো আমাদের গোল হচ্ছে এই পাঁচটি ডিসটাকে যতটুকু পারি আমরা ডিসির মতো করে মানে কনভার্ট করবো। কারণটা কি, এই পাঁচটি ডিসি দিয়ে আসলে কোনো কাজ হয় না, ঠিক আছে? মানে আমাদের ডিসি কোথায় লাগে, উদাহরণ হিসেবে বলি ফোনে চার্জ করতে লাগে, অথবা ডিসি অ্যাপ্লায়েন্স যেমন কি আছে, যেমন আপনার ল্যাপটপ পিসি এগুলো কিন্তু ইন্টারনালি পাওয়ার সাপ্লাই করে ডিসি, ঠিক আছে? তো এই পাঁচের ডিসি দিয়ে আমি ফোন চার্জ করতে পারবো না, উদাহরণ হিসেবে বলছি। এটাকে আমাদের করতে হবে কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে, অথবা যতটুকু পারি কনস্ট্যান্ট পাওয়া লাগবে। তো এটা এখন কিভাবে করবো, এটারই একটা সিম্পল মানে ডিজাইন দেখাবো যে কিভাবে এই পাঁচের ডিসি থেকে আমাদের এসি করা যায়। ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন যে আমরা এখন দেখাবো সেটা যে এবং হাফ ওয়েভের রেকটিফায়ার যদি একটা সিগন্যাল থাকে সেটাকে যে ডিসি করতে গেলো যে অ্যাপ্রোচ, আমার যদি ফুল ওয়েভও থাকতো না, আমার যদি মাঝখানে ফুল ওয়েভ থাকতো, তো একই অ্যাপ্রোচে আজকে আমরা যেটাকে স্মুথেন আউট করতাম, মানে অ্যাপ্রোচ জেনারেল। কিভাবে করবো এখন আমরা আগে সার্কিটটাকে আমরা এটা ছিল আমাদের সার্কিট, তাই তো? এটা আমরা লিখলাম বিপি স্যার হাফ ওয়েভ ছিল। কস ওমেগা টি, আউটপুটটা নিয়েছিলাম এর আইকোসে বি নট, এর রেজিস্ট্যান্স আছে আর ডায়োড আছে। এটা আমরা অলরেডি অ্যানালাইসিস করছি। এখন আমরা নতুন একটা এলিমেন্ট এখানে অ্যাড করব, সেটা হচ্ছে কি আমাদের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। সিম্পলি আমরা যখন এই ক্যাপাসিটরটাকে কানেক্ট করবো এই সার্কিটের সাথে, তাহলে দেখা যাবে যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে আমাদের আউটপুট ওয়েভফর্মে। তো ক্যাপাসিটরটা আসলে কিভাবে বিহেভ করে এটা আমরা বলে দেবো। ক্যাপাসিটরটা যদি কানেক্ট করি, এই সার্কিটটা আসলে খুব বিহেভিয়ারটা কেমন হবে আমাদের বুঝতে পারছি। সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট কি ডায়োড, ডায়োডটা কন্ট্রোল করছে, তাই না? ডায়োডটা একটা ডায়োড অ্যাক্সেসে যদি একরকম ভোল্টেজ থাকে, এটা ফরওয়ার্ড বায়াস থাকবে, ফরওয়ার্ড বায়াস থেকে সার্কিট একভাবে বের করবে। আমরা যদি উল্টাতে চাই রিভার্স বায়াসে চলে যায় আরেকভাবে বের করবে, তাই না? ডায়োডটা হচ্ছে কাইন্ড অফ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট এলিমেন্ট, কারণ ডায়োডটা সবকিছু মানে একটু এটা করছে। এটা বোঝার ট্রাই করি কখন এটা ফরওয়ার্ড বায়াস থাকবে, কখন রিভার্স বায়াস থাকবে, এটা একটা বোঝা লাগে। তো এটা কিভাবে বুঝতে পারি? তো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা অ্যানালাইসিস করার ট্রাই করি। তো প্রথমে আমাদের ইনপুট এইভাবে ভ্যারি করছে। আমরা একটা সাইকেল লাগলো, এটাকে আমরা বলছি ইনপুট ভোল্টেজ। এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি ছিল না, এটা বি ছিল না, এটা বি। এটা হচ্ছে বি, আমাদের ইনপুট ভোল্টেজটা বের করছে। এটা আগে আলোচনা করছি, আমরা এখন বোঝার ট্রাই করি। আগে যেটা সিম্পল ছিল, কখন ফরওয়ার্ড থাকে কখন রিভার্স থাকে, হাফ সাইকেল ফরওয়ার্ড থাকে আর হাফ সাইকেল রিভার্স থাকে, আগে বারটাই ছিল। কিন্তু এবার কি সিম্পল, এবার কমপ্লিকেটেড। কিভাবে কমপ্লিকেটেড? সিম্পল ক্যাপাসিটর কাইন্ড করার মানে কমপ্লিকেটেড আছে। কিরকম দেখি, তো এটা যখন ইনপুট ভোল্টেজ আসছে রাইজ করছে, মানে এটা ধরো গ্রাউন্ড আছে, ইনপুট ভোল্টেজটা রাইজ করছে, ওকে, মানে ইনিশিয়াল সিচুয়েশন যখন ক্যাপাসিটরের ভিতরে পুরো চার্জ দেয়, ক্যাপাসিটর আসলে কি রেখে, ক্যাপাসিটরের বিশেষত্ব হচ্ছে কি চার্জ স্টোর করা, চার্জ ধরে রাখতে পারে। আর চার্জ ধরে রাখলে কিন্তু এর এক সাথে ভোল্টেজ থাকতে পারে। জি স্যার। রেজিস্টার তো একটা মানে প্যাসিভ এলিমেন্ট, কারেন্ট যদি ভোল্টেজ হবে তাহলে কিছু নেই। ক্যাপাসিটর এক পাশে আমি যদি চার্জ জমা রাখি, তাহলে কিন্তু ও একটা নিজের ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে, এটা একটা ব্যাপার আছে। তো আমি ইনিশিয়ালি যদি হচ্ছে যে ক্যাপাসিটর এক পাশে কোনো ভোল্টেজ নাই, কোনো চার্জ নাই, সব মানে নিউট্রাল এলিমেন্ট আছে। এটা যখন আস্তে আস্তে বাড়াবো, তখন তো অবভিয়াস বোঝা যাচ্ছে যে এটা টোটাল ফরওয়ার্ড বায়াস থাকবে। এটা তখন ফরওয়ার্ড বায়াস থাকবে, তখন কেউ এটা কন্ট্রোল করবে। জি স্যার। কন্ট্রোল যদি পড়ে, তাহলে এই সোর্সটার সাথে ডিরেক্টলি এই রেজিস্টার এবং ক্যাপাসিটর কানেক্টেড, তাহলে ক্যাপাসিটর চার্জ হবে। তাহলে এখন এটা ডিসপ্লে
তাহলে কি হবে আমাদের সোর্সটা আস্তে আস্তে ভোল্টেজটা রাইজ করছে, কারেন্ট যাবে ডিসপ্লেসমেন্ট তো যাবে, কারেন্ট যাবে নরমালি ক্যাপাসিটরের পার্টটাতে কি হবে চার্জ স্টোর হতে থাকবে। উল্টা পড়তে দিবে একটা বুঝলি চার্জ জমা হবে আর একটু পড়ছে উল্টা দিকে হবে আর কি। যখন না না এটা তো না স্যার এই যে এরকম হবে না অনেকটা, এই যে যখন যাচ্ছে আর কি, মানে আমি যখন আস্তে আস্তে চিন্তা করি তখন চার্জে হবে ক্যাপাসিটরটা সেটা চার্জ হবে, জি স্যার, এটাই। এক্সট্রা ক্যাপাসিটর তো ভোল্টেজ নেই, সিম্পলি সোর্স থেকে কারেন্ট আসবে, কারেন্টের কারণে চার্জ হবে একটা ভোল্টেজ রেসপন্স তৈরি হয়ে থাকবে। উল্টা পোটেনশিয়ালে কেন বলা যায় না যে মানে কমপ্লিট পাওয়ার নেই সুপার রাখলে এটা তো তখন জিনিসটা একটা স্ট্রেট লাইন নেই, মানে শর্ট হয়ে গেছে এক্স্যাক্টলি বি কিন্তু এখানে পাবে, তাই না? মানে এখানে চার্জ দিচ্ছি সেটাই ক্যাপাসিটর করছে, এখানে কোনো মানে রিভার্স ভোল্টেজ আর যা ইনপুটটা দিচ্ছি সেটাই পাবে। আলটিমেটলি যারা কথা বলবে মানে বি আর ডট এক্স্যাক্টলি সেম হয়ে যাবে, তারা ফলো করবে। ঠিক আছে, তো এটা ফলো করতে থাকবে, তার কার্ভটা দেখতে মনে হবে এরকম, জিনিসটা বাড়তে ম্যাক্সিমাম ওকে ম্যাক্সিমাম বলতে আমরা দেখি। তো আমি এতক্ষণ আলোচনা করলাম এটা হচ্ছে একেবারে ইনিশিয়ালি যখন ক্যাপাসিটর চার্জ নাই, কোনো চার্জই নাই, মানে কাইন্ড অফ ফুল সার্কিট সুইচ অন করছে, এখানে একটা সুইচ আছে, সুইচ অন করছে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কি রেগুলার হচ্ছে আপ বি আউট ম্যাক্সিমাম ভ্যালু, ওকে ইনপুট ভোল্টেজ তো ওর মতো করে বের করছে, ম্যাক্সিমাম যাবো আবার নিচে নামার ট্রাই করে, তাই না? তো এটা হচ্ছে কি এই পাশে যে ভোল্টেজ আছে কমা শুরু করবে, মানে হোয়াইট গ্রাফটা হচ্ছে কি এখন ইন্ডাস্ট্রি যে বিষয়টা হচ্ছে এই ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করবে, ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে, ক্যাপাসিটর ম্যাক্সিমাম হয়ে গেছে, ক্যাপাসিটরের বিষয়টা হচ্ছে কি ও আসলে ভোল্টেজটা ধরে রাখতে চায়, ক্যাপাসিটরের ভোল্টেজ ও এখন যদি চার্জ থাকে চার্জ অনেক কুইকলি ছেড়ে দিতে চায় না, অথচ চাইলেও একটা টাইম দিলে হয়, এটা ইনস্ট্যান্টানিয়াসটা হয় না। তো যে ব্যাপারটা ঘটবে এই ক্যাপাসিটরের কাছে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা হলো পি পি ডিপি ও অ্যাক্সেস করছে, তো ইনপুট ভোল্টেজ তো নামা শুরু করছে, ইনপুট ভোল্টেজটা তো নিচে নেমে যাচ্ছে, হোয়াইট কার্ভটা ইনপুট ভোল্টেজ তো নিচে নেমে যাচ্ছে, তখন কি হবে? তখন দেখো ক্যাপাসিটরটা ও চায় হাই ভোল্টেজ ধরে রাখতে, এই পাশে যে ইনপুটটা ও আসলে নিচে নেমে গেছে, তাহলে ডায়াগ্রাম পড়েছে কেন হয়ে গেল, ডায়াগ্রাম এক পাশে অ্যানোড পাশে হচ্ছে ভোল্টেজ হাই আর ক্যাথোড পাশে ভোল্টেজ কমতেছে, ইনপুট ভোল্টেজ কমতেছে না, জি স্যার। তাহলে এখন ডায়োডটা কোন মোডে চলে যাবে? এই যে এখন যেটা ছিল এখন হচ্ছে কি আমাদের ওয়াট ভ্যালু ইনপুট মোডে ছিল, মানে পিক ভ্যালু মোডে ছিল, তারপর ওটা রিভার্স ভ্যালু চলে গেছে, পিক ভ্যালু মোডে ছিল, তারপর হচ্ছে কি রিভার্স ভ্যালু চলে গেছে। এখন রিভার্স ভ্যালু যদি চলে যায় তাহলে ডায়োডটা আসলে কিন্তু ডিসকানেক্ট করছে সার্কিটটাকে, এটা তো ওপেন সার্কিট হয়ে গেছে, তাহলে এই যে ইনপুটটা আছে এই ইনপুটের সাথে আর কোনো রেজিস্ট্যান্স নেই, এটা আর কোনো ইফেক্ট আছে না, ডিভাইস পড়া হবে স্যার, হ্যাঁ ডিভাইস পরে মানে এই পিক ভ্যালুর পর থেকে ডিভাইস পড়া না ডিগ্রি পড়া না না পিক ভ্যালুর পর থেকে সেটি পিক ভ্যালুর পর থেকে আমরা ডিসক্রিপশন বলি রিভার্স ভ্যালু শুরু হয়েছে পিক ভ্যালুর পর থেকে, এটা কিন্তু বুঝতে এটা খেয়াল করো, আগে রিভার্স ভ্যালু তখন ইনপুট ভোল্টেজটা নেগেটিভ বলে, তো এবার কিন্তু তা না, এবার কিন্তু পিক ভ্যালুর পর থেকে মানে যখন আমাদের ইনপুট ভোল্টেজটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছলো, ক্যাপাসিটর ফুল চার্জ হলো, যখনই ম্যাক্সিমাম ভোল্টেজটা ডাউন হওয়া শুরু করছে তখন কিন্তু রিভার্স ভ্যালু হয়ে গেছে। ইম্পর্টেন্ট ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা একটু খেয়াল করো, কারণ কি কারণ হচ্ছে ক্যাপাসিটর যে ভোল্টেজটা পাইছে ওই ভোল্টেজটা সল ছেড়ে দেয় না, ওটাই ধরে রাখছে আর কি। মানে এটা আপাতত কনসেপ্টলি বড় নেটওয়ার্ক ক্যাপাসিটর ধরে রাখবে, মানে অবশ্যই তো ধরে রাখতে সবচেয়ে পারে না, তা লাগবে বলতে সেটা আছে। তো ইমিডিয়েট এই মোমেন্টে ক্যাপাসিটরটা চার্জ আপ হয়ে থাকে, সহজে ভোল্টেজটা কমাতে পারে না, এইদিকে আমাদের তো ফাস্ট কমে যাচ্ছে, এই পাশে আমাদের এই ভোল্টেজটা কুইকলি কমে যাচ্ছে, তখন আর কি এই সিগন্যালের পর থেকে একটা ডিফারেন্স হয়েছে যে অ্যানোডে ভোল্টেজ বেশি, ক্যাথোডে ভোল্টেজ কম, তখন কি হবে রিভার্স ব্যাস, তো এরপর যে রিভার্স ব্যাস হবে, তো রিভার্স ব্যাস মানে কি এই সার্কিটটা অপারেশন হয়ে যাবে, এই যা কাট হয়ে গেছে। এটা ওপেন হয়ে গেছে, জি স্যার। তারপরে কি এই পাশে ডিসকানেক্টেড, এই পাশে নিয়ে আসতে তখন না করতে হবে, এই পাশে ডিসকানেক্টেড আর ক্যাপাসিটর এবং রেজিস্টারটা হচ্ছে কি শুধুমাত্র একটা আইসোলেটেড সার্কিট, ঠিক আছে? তো এখন আমরা এই পাশটা দেখি, এখন রিভার্স ব্যালেন্সের ডায়নামিক্স বলে রাখি, ক্যাপাসিটর ফুল চার্জ,
ক্যাপাসিটর ফুল চার্জ আর এই পাশে এখন আমার ইনপুট সোর্সের তোমার কানেকশন নাই। ক্যাপাসিটর কি করবে? ক্যাপাসিটর যখন চার্জ ধরে রাখতে পারতো যদি এই রেজিস্টার না তাহলে ওটা ধরে রাখবে। তো কিন্তু এখানে ঘটনাটা কি করছে? এই রেজিস্টার কারেন্ট ফ্লো হবে। এই পাত দিয়ে কি করবে? ডাইরেক্ট তার সাথে ফ্লো করতে পারবে। হ্যাঁ স্যার। এখন এই ফ্লোটা কি সিস্টেম রেজিস্টার করে চার্জ রেজিস্টার হয়ে যাবে? না স্যার, আস্তে আস্তে হবে। ক্যাপাসিটর কিন্তু যে রেজিস্টার থেকে চার্জ রেজিস্টার করে সেটা একটা ফাইনাল টাইমে করে আছে, এটাকে একটা আস্তে করে। যেটা হতে পারে একটা স্প্রিংকে তুমি যদি কম্প্রেস করে রাখো, তারপর স্প্রিংয়ের উপর একটা ম্যাচ দাও, তো ও আস্তে আস্তে নিশ্চিত ম্যাচ কখন হয়ে যাবে, তাই না? ও স্প্রিংয়ের সাথে সব চেঞ্জ হয়ে যায় না। এর ব্যাপারটা এরকম আর কি, একটা স্প্রিংয়ের মধ্যে আমরা এনার্জি জমা রাখছি, তো একটা পাথ দিচ্ছি, এই পাথে ও এনার্জি রিলিজ করতে পারবে। তখন কি করে ধীরে ধীরে এনার্জি রিলিজ করতে থাকে। এখন কতটুকু টাইম ধরে রিলিজ করবে এটা একটা মানে কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, সেটা বলা হয় আরসি কনস্ট্যান্ট। আরসি মানে কি? এই যে রেজিস্টার এবং ক্যাপাসিটর এগুলো ভ্যালু গুলো যেটা হয় এটাকে আরসি বলতে হবে। আর এবং সি এগুলো গুণ করলে আসলে এটার ইউনিটেশন টাইম, এটা ওহম, এটা হচ্ছে ফ্যারাডে, কিন্তু তোমরা যে ভাঙা প্রতিশব্দ যে ভাঙো আর কি, মানে এটা কি বলে মৌলিক এককে নিয়ে যাও, মানে মৌলিক ইউনিটে নিয়ে যাও, পারমানেন্ট ইউনিটে, তাহলে চলে এটা টাইম আসবে। টাইম আরসি এটা টাইমের ইউনিট। টাইম ইনভার্সন, হ্যাঁ হ্যাঁ, টাইম ইনভার্সন, সেকেন্ড ইনভার্সন। বুঝি না। মানে আর্টস থেকে সেকেন্ড ইনভার্সন নাকি? না টাইমের টাইমের ইউনিট। তো এটা যখন হচ্ছে কি আমরা এটা ছেড়ে হচ্ছে আরসি কনস্ট্যান্ট বলছি আমরা। তো ঘটনাটা কি ঘটলো আমাদের এখানে ফাইনালি? তো যেমন আরসিটাকে মাথার উপরে রাখতে আমরা, তো এটা ফাইনালি একটা টাইমে ধীরে ধীরে রিলিজ করতে থাকবে, এই আস্তে আস্তে রিলিজ করতে থাকবে। তো ঘটনাটা কি হবে এখানে? যখন যে রিলিজ করে, মানে চার্জ রিলিজ করে, যদি টাইম যায় আসতে, তাহলে তো অবশ্যই একটু চার্জ কমে যাচ্ছে। কমে গেলে ভোল্টেজটা কমে যাবে না? জি স্যার। ক্যাপাসিটর যদি চার্জ আস্তে আস্তে মানে ইনক্রিজ হতে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ করবে। তো যেটা ঘটে এরপর থেকে, মানে এখন তো রিভার্স আছে, এইটার কোনো ইফেক্টই নেই। তখন কি করে? ও ধীরে ধীরে চার্জ ডিক্রিজ করতে থাকে, থাকলে আস্তে আস্তে এর ভোল্টেজ ড্রপ করে। খেয়াল করে দেখো, ভোল্টেজ ড্রপ করছে তো ধীরে ধীরে, আমাদের ইনপুট ভোল্টেজটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্টিভ যে ভোল্টেজটা সেটা কিন্তু আস্তে আস্তে রিলিজ করছে, মানে কমে গেছে, একটু আস্তে আস্তে কমে গেছে। এটা বুঝলাম এটা কেন ক্যাপাসিটর হচ্ছে গিয়ে ক্যাপাসিটর একটা ভোল্টেজ কমে আছে। এটা আমরা আলোচনা করব বাড়ছে টাইম কনস্ট্যান্টের ব্যাপারটা একটু পরে আলোচনা করছি। আইডিয়াটা হচ্ছে যখন ফরওয়ার্ড রিভার্স আছে আমাদের সার্কিটটা, এই পাশে তখন আর এবং সি এটা নিজেরা একটা আইসোলেটেড ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে বের করবে। ক্যাপাসিটরটা তার একটা জমা থাকা চার্জকে আস্তে আস্তে রিলিজ করবে। রিলিজ করার কারণে এটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হয় তাহলে কি হলো? এটা অবশ্যই চার্জ তো মানে শেষ হয়ে যাচ্ছে, তখন এই ভোল্টেজটা ড্রপ করবে, আবার ড্রপ করে নিজে নেবে। তো একটা মোমেন্ট পর যখন ড্রপ করতে এই মোমেন্টে আসলো, ইনপুট ভোল্টেজটা তো সাইমultaneously চেঞ্জ হচ্ছে, এই ওয়্যারটা থেকে ইনপুট ভোল্টেজটা সাইমultaneously চেঞ্জ হচ্ছে। তো এই মোমেন্টে এই পজিশনে চলে আসলো, এখানে তুমি খেয়াল করো এর কি হবে দেখো তো বাবা। আমার বাড়ি টাইম হ্যাঁ, এখন কি হচ্ছে? ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজটা রেড কার্ভটা, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে কি এই হোয়াইট কার্ভটা। হোয়াইট কার্ভটা কিন্তু বাড়ছে, মানে এই পরে হোয়াইট কার্ভটা বেড়ে যাবে। তার মানে কি এই পাশে হাই ভোল্টেজ আর ডায়োড পাশে লো ভোল্টেজ। তাহলে কি হবে? এখানে গিয়ে আবার এইখানে লাইনে গাড়ি এই পয়েন্ট থেকে আবার এই পিক পয়েন্ট পর্যন্ত আবার একটা ফল্ট আছে। এবার ফল্ট আছে ছোট, মানে আমি একেবারে হিসেবে এটা ছিল ফল্ট, সেটা একটা বড় ছিল, এই কিন্তু বাবা পাবে না। এরপরে যে ফল্ট স্পেসে ছোট ফল্ট আছে, এরপরে আবার যে ফল্ট স্পেস আবার এরকম ছোট ছোট, মানে একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা ফল্ট আছে একটা টাইম। তো দেখো এখানে কি হলো? এখানে আমার ফল্ট স্পেস কি হবে? এটা ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেলে আবার আগের মতো সরি শর্ট হয়ে গেছে। হ্যাঁ, ফল্ট শর্ট হয়ে গেছে, তাহলে আবার এই ভোল্টেজটা ডিরেক্টলি আমার ক্যাপাসিটরে যাবে, রেজিস্টারে যাবে। এবারও আগের মতো ক্যাপাসিটর চার্জে হবে। এখন একটা প্রশ্ন বলতে পারি যে চার্জটা কিন্তু ও সাথে সাথে হয়ে যাচ্ছে, চার্জটা সাথে সাথে কেন হচ্ছে? মানে আমাদের
মাত্রই আমি বললাম যে ক্যাপাসিটরটা ডিসচার্জ করার জন্য আস্তে আস্তে ডিসচার্জ করে, রেজিস্ট্যান্স হচ্ছে আস্তে আস্তে ডিসচার্জ করে, কিন্তু যখন চার্জার হয় তখন খুব কুইকলি চার্জার হয়, মানে ইনপুট ভোল্টেজ যেভাবে ভ্যারি করি আউটপুট ভোল্টেজ এক্সেস সেভাবে ভ্যারিয়েবল থাকে। এটা বলতে পারবো কারণ চার্জারটা কারণ কি হচ্ছে কি বললাম আবার বলি, মানে এখন এই যখন ফরওয়ার্ড বাস থাকে তখন এটা চার্জার হয়, তখন এখানে আমি বলছি ফরওয়ার্ড বাসের চার্জার হচ্ছে, মানে ইনপুট ভোল্টেজ যেভাবে ভ্যারি করে আউটপুট ভোল্টেজ এক্স্যাক্টলি সেইভাবে ভ্যারি করে, কিন্তু ডিসচার্জের সময় খুবটা ডিফারেন্স, মানে ডিফারেন্স দেখছি। ডিসচার্জের সময় হচ্ছে ক্যাপাসিটরটা আস্তে আস্তে ডিসচার্জ করছে কিন্তু ইনপুট ভোল্টেজ র্যাপিডলি ভ্যারি করছে, মানে পরবর্তী আমি তখন বললাম কি এটা স্লোলি মানে চেঞ্জ হবে, কারণটা কি মানে ডিসচার্জের সময় স্লোলি হচ্ছে কিন্তু চার্জের সময় কুইকলি হচ্ছে, কারণ কি প্রথমে স্যার আমি সাপ্লাই থেকে কারেন্ট পাচ্ছি ডুয়ার্ট, হ্যাঁ ডুয়ার্ট ওটা বড় স্যারটা মনে শর্ট সার্কিটের মতো কাজ করে অনেকটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কাইন্ড অফ এটাই এক্স্যাক্টলি যে এই যখন আমার ইনপুটটা আমার ক্যাপাসিটরকে চার্জ করছে, মানে এটাকে ফরওয়ার্ড বাস মোডে আছে, তখন দেখো পাথটা কেমন পাথটা এরকম না, মানে স্যার ভোল্টেজটা তো এখানে সেভ হইতে হবে 1% বাস এটাই। এই পাথে কোনো রেজিস্টার আছে, মানে এই পাথে কোনো রেজিস্টার নেই, জি স্যার। রেজিস্টারটা হচ্ছে একটা এলিমেন্ট যেটা স্টোর করে, ঠিক আছে, মানে ক্যাপাসিটরের চার্জ যখন ডিসচার্জ স্টোর করে রেজিস্টার, যদি এই ক্যাপাসিটরের সাথে এইখানে রেজিস্টার থাকতো যদি লাগাইতাম আমরা, তাহলে কি হতো চার্জের সময় টাইম লাগতো, চার্জের স্টোরি হতো, চার্জের সময় পাস হতে পারতো। ব্যাপারটা হচ্ছে চার্জের সময় স্টোরটা ডিরেক্টলি ক্যাপাসিটর অ্যাক্সেস চলে যাচ্ছে, ডিসচার্জের সময় কি হচ্ছে ক্যাপাসিটর এই রেজিস্টার ঠিক বুঝতে পারছি, তো এই জন্য হচ্ছে কি ডিসচার্জটা স্লো কিন্তু চার্জটা ফাস্ট। আচ্ছা ওকে, তাহলে শেষ করে এটা কি বলছিলাম, তাহলে আবার চার্জার হবে, চার্জার প্রথমত হচ্ছে এটা আবার পিক পর্যন্ত পৌঁছাবে, রিপিট পিক পর্যন্ত যখন পৌঁছালো তখন একইভাবে ইনপুট ভোল্টেজ আবার কমে আসা শুরু করছে, কিন্তু তখন কি হবে ধরে রাখতে যাবে, ধরে রাখার কারণে এটা আবার রিভার্স চলে আসবে, তখন হচ্ছে আবার রেজিস্ট্যান্স ডিসচার্জ করবে, তো এটাকে রিপিট হবে, সময় কি হবে আবার স্লোলি ডিসচার্জ করবে, এবং এইখান থেকে আমাদের আবার রিভার্স আসতে হবে, ঠিক আছে, এখানে যাচ্ছে ইনপুট আবার রিপিট হতে থাকবে, বুঝছেন তাহলে? এখন আমরা এখানে কিছু মানে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় আছে সেটা বলি, এখানে কোন কোন রিজন ফরওয়ার্ড ব্যাস কোনটা কোনটা রিভার্স ব্যাস এটা একটু বোঝা লাগবে। রিভার্স ব্যাস কিন্তু একটা বড় টাইম ধরে থাকে, মানে এই রিভার্স থেকে শুরু করে পরবর্তী পয়েন্ট যখন হচ্ছে কি আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ সমান হয়ে যাচ্ছে, তার ইনপুট ভোল্টেজ পুরো সময় রিভার্স ব্যাস, তারপর আবার ছোট্ট একটা টাইমে পাই এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস আবার রিভার্স ব্যাস, ঠিক আছে, তো এটা কোন টাইমে রিভার্স কোন টাইমে ফরওয়ার্ড এটা বোঝা লাগবে। হ্যাঁ এটা আপনার স্ট্রেট লাইন থেকে এটা আলোচনা করব, ঠিক আছে, এটা আসলে এক্স্যাক্টলি স্ট্রেট লাইন না হবে না, এটা এক্সপোনেনশিয়ালি দিকে করে, এটা আলোচনা করব, মানে দেখে দিচ্ছি কেমন আলোচনা করব, তারপর একটু বোঝা রাখবে যে কনসেপ্টটা কি করছে, এটা ফরওয়ার্ড ব্যাস এখানে রিভার্স ব্যাসে ক্যাপাসিটর ডিসচার্জ করছে। আমি আপনার স্ট্রেট লাইন তো স্যার পসিবলই না, কারণ হচ্ছে স্ট্রেট লাইন তো স্যার পসিবলই না, কারণ তাহলে তো ক্যাপাসিটরের ভোল্টেজ চেঞ্জ হইতেছে না স্ট্রেট লাইন হলে বোঝা যাচ্ছে। হ্যাঁ ওটা যাচ্ছে, আমার ডিটেইলস আছে, আমার পড়ে যাচ্ছে না, আইডিয়াটা হচ্ছে নিয়ে ডিসচার্জ করছে, এটা ভোল্টেজ কমে যাচ্ছে, আমি কেমন করছে প্রোফাইলটা কেমন এটা আপনি ডিসচার্জ পিরিয়ড যখন রিভার্স আসে তখন ডিসচার্জ করে, কিভাবে ডিসচার্জ করে এটা নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেখাই, এই যে ভোল্টেজটা মানে পিক ভোল্টেজ হচ্ছে বিপি, এটা হচ্ছে পিক ভোল্টেজ বিপি, আর কমছে কত, কমছে থেকে একটু কমে গেল না, সামথিং আমাদের কমে গেছে, এটাকে বলা হয় ভিআর, ঠিক আছে, যে ভোল্টেজটা সেটা ভালো করে আছে যে ভোল্টেজ কমে গেছে সেটাকে বলছি আমরা ভিআর,
পিক ভ্যালু দিয়ে সামথিং কমে গেল, তারপর আবার পিক ভ্যালুতে পৌঁছে গেল, এবার জিনিসটা কাজ করছে না। তো যেটুকু ভোল্টেজ কমে আসছে সেটাকে বলা হয় ভিআর, এবং নামটা হয় ডিপো ভোল্টেজ। যেটুকু কমে গেল সেটাকে বলা হয় ডিপো ভোল্টেজ। ভিআর হচ্ছে কি রিপো ভোল্টেজ কেন বলছে? রিপো মানে কি? আর ভিউয়ের মধ্যে কিছু একটা মানে এই ধরনের ছোট অনেকটা দেখতে এরকম লাগছে না যে ভোল্টেজ ভিউয়ের মধ্যে ভোল্টেজ করছে, কিন্তু আগের মতো পুরোপুরি পালসেটিং দিচ্ছে না, তারপরে একটা রিপো বিহেভিয়ার আছে। তো এই ভোল্টেজটাকে বলে রিপো ভোল্টেজ। তো আমরা রিপো ভোল্টেজটাকে আসলে আইডিয়ালি কি চাই? যত বেশি হলে ভালো না কম হলে ভালো? কম হলে ভালো। ফুল রেক্টিফাইড ডিসি ভোল্টেজ কম হলে ভালো। যত কম হবে এই তত ভালো। ভোল্টেজ জিরো হতো তাহলে ভালোই তো, সোজা ফ্ল্যাট লাইন হতো। জি স্যার। আমাদের পারফেক্ট ডিসি ভোল্টেজ পেয়ে যেতাম। কিন্তু এবার মানে অবশ্যই ফাইনাইট হয়ে থাকে, কারণ রিসার্চ করতে খুব টাইম লাগে, মানে রিসার্চ করার কারণে কিছু এনার্জি লস হয়। সেই জন্য কখন পারফেক্টলি ফ্ল্যাট লাইন পাওয়া পসিবল হয় না, কিন্তু যত কমাতে পারবো ততই ভালো। এখন আমাদের জানা লাগবে এই বিআর এক্সিটের ভ্যালু কত। মানে একটা তো আসলে কোয়ালিটিভ আলোচনা করছি, মানে কনসেপ্টুয়ালি বলা এই ঘটনাটা এই ঘটনা হবে, কিন্তু আসলে এক্স্যাক্টলি ভ্যালুগুলো কত। এটা আমার কোয়ান্টিটিভ অ্যানালিসিস করতে দেখব না, বিআরের এক্স্যাক্ট এক্সপ্রেশন আমার জানা দরকার। বিআরের কোয়ান্টিটি কত, ঠিক আছে, এটা আমার কাছে বের করবো। এবং যদি বিআরে কমাইতে চাই তাহলে কি করা লাগবে, ঠিক আছে, এটা তো বোঝাও দিচ্ছে। আরসি কনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে। পড়ে যাচ্ছি যে আমাদের বিআরে কমাইতে তাহলে কি করব। আচ্ছা, এখন আমরা আসি এই আর এবং সি যে সার্কিটটা, সেটাকে নিয়ে একটু আলোচনা করে আলাদা। ঠিক আছে, তো এই আমার আসলে আলোচনা শুরু করছে এই মোমেন্ট থেকে, যখন আমাদের ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে গেছে। ফুল চার্জ হয়ে যাওয়ার পর তো হচ্ছে যে রিভার্স চলে যায়, তখন ক্যাপাসিটর ডিসচার্জ করে না। এই এবং আর এবং সি ইন্ডিপেন্ডেন্ট মানে সার্কিটের মধ্যে বের করা শুরু করে এই পয়েন্টের পর থেকে, তাই না? এই পয়েন্টের পর থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সার্কিটের মধ্যে বের করা শুরু করে। তার মানে এরপরে সার্কিটের বিহেভিয়ারকে আমরা জানতে চাই যে এই যে প্রোফাইলটা আস্তে আস্তে দিকে বলছে, এই এক্সাক্টলি প্রোফাইলটা কেমন হয় এটা আমরা দেখতে চাই, ঠিক আছে। তো এই যে কত ভোল্টেজ ছিল, মানে এই পয়েন্টের পরে, মানে এই পয়েন্টের শুরুতে ভোল্টেজ কি ভোল্টেজ ছিল? ভিপি। হ্যাঁ, ভিপি ছিল। এটা ছিল ভিপি, এটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ। ইনিশিয়াল ভোল্টেজ ভিপি ছিল। তারপর যখন আমরা এখন ফরওয়ার্ড ট্র্যাক ডিসিশন কেমন হতে পারে টাইম, আর এই ভোল্টেজটা আগে ভি নট ভোল্টেজটা টাইমের সাথে ভ্যারি করতেছে। শুরুতে ভিপি ছিল, তারপর আসলে ভ্যারি কত হতে কিছুটা হয় না, এক্স্যাক্টলি দেখতে আমরা জানতে চাই। এটা হয়তো দেখলাম স্ট্রেট লাইন, এটা আসলে স্ট্রেট লাইন না, এটা আসলে এটা যেটা অ্যানালিসিস করে যেটা পাওয়া যায় e to the power minus t by rc। এরপর একটা এক্সপ্রেশন আসলে ফলো করে। এই যে আউটপুট ভোল্টেজটা ক্যাপাসিটর এবং রেজিস্টরকে যদি কানেক্ট করি, তাহলে টাইমের সাথে যে ভোল্টেজটা ড্রপ করে, মানে ডিসচার্জ করছে, এটা একটা প্রপার এরকম হয় e to the power minus t by rc। তো এটা কই থেকে আসছে? এটাকে আমি র্যান্ডমলি প্রুফ করলাম না, এটাকে প্রুফ করা যায়। ডিফারেনশিয়াল তোমরা কি ওডি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্স ম্যাথমেটিক্সে জি স্যার। জি স্যার। ওডি সলভ করতে হয়। কিভাবে ওডি সলভ করে? এটাকে ইনিশিয়াল ভোল্টেজ আছে, ইনিশিয়াল ভ্যালু আছে, ক্যাপাসিটরের অ্যাক্সেসে যে ভোল্টেজ কারেন্টটা কত, এই ক্যাপাসিটরে যে কারেন্টটা যায় এটা হচ্ছে ধরো আমরা আইএল কারেন্টটা পুরোপুরি সার্কিট করছে। ক্যাপাসিটরের অ্যাক্সেসে যে কারেন্ট সেটা আসলে এক্সপ্রেশনটা হচ্ছে আই সি ডিভি বাই ডিটি, তাই তো? আবার এই কারেন্টটা সমান কি? এই যে আমাদের রেজিস্টার ভ্যালুর উপর এক্সাক্টলি সেম কারেন্ট আছে, তাই না? তাহলে কি হবে? V বাই R এর সমান, তাই না? এইটা হচ্ছে কি একটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিম্পলি ইন্টিগ্রেট করলে হয়, এটা সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেট করে করা যায়। এটা যদি আমরা সলভ করলে এটা পাই। সহজে মানে ওই ডিটেইলস আমরা যাচ্ছি না, তো এটা করা যায়। আমরা ক্যাপাসিটরটাকে ক্যাপাসিটরের একটা সিম্পল ডেরিভেটিভ এক্সপ্রেস করা যায়। রেজিস্টারের একটা ভোল্টেজ কারেন্টটাকে V বাই R সমান করা যায়। তো ওভারঅল ম্যানেজ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাই, সলভ করি, এরপরটা ফাইনালাইজ করতে পারি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট।
বিটা হচ্ছে কি পিক ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালুটা পাওয়ার মাইনাস টি বাই আর এই ওপারে কমছে অবশ্যই এটা এক্সাক্টলি স্ট্রেট লাইন না তো তারপর আমরা স্ট্রেট লাইনের মতো কেন কল্পনা করছি মানে কখন করে দিয়ে কি মানে জিনিসটা অ্যাপ্রক্সিমেট করা যায় এখানে যে কিছুটা আছে সেটা হচ্ছে কি আরসি আরসি থেকে আমরা ধরে নিই এটা বড় একটা আরসি থেকে এটা তো সেটা কি ধরে নিই ঠিক আছে এটা কি টাইম পিরিয়ড কি হচ্ছে কি এই যে আমরা সাইন ওয়েভের টাইম পিরিয়ড এটা টাইম পিরিয়ড হচ্ছে কি আমি যদি এখান থেকে শুরু করি এটা টাইম পিরিয়ড এরকম হচ্ছে কি এটা সিম্পল সাইন্সের যে সিগন্যালটা আছে একটু প্রোডাস মিটার টাইম পিরিয়ডকে বলতে আমরা টি তো এই টি যদি অনেক ছোট হয় মানে আরসি থেকে অনেক ছোট হয় আরসি আমরা বললাম যে আরসি এর টাইমের ইউনিট ঠিক আছে আরসি যদি অনেক যথেষ্ট বড় হয় যদি যথেষ্ট ছোট হয় তাহলে আমরা চাইলে এই লাইনের স্ট্রেট লাইনের মধ্যে কল্পনা করতে পারি আমি এখন শুনে কিভাবে হয় তো আমরা একটা ভালো করে দেখি মানে আমরা এক্সপ্রেশনটা জানি বি নট ইকুয়াল টু ডিপি ডিপি টু মাইনাস টি বাই আরসি তাই তো আরসি যদি অনেক বড় হয় এর থেকে তাহলে এটাকে কি করে মানে যেটা করতে পারি আর এই টাইমটা তো আসলে টাইম পিরিয়ডের লেভেলে কিছু একটা তাই না কম সময় তাহলে এই ওভারঅল এইটা আনলাম ছোটটা আনলাম একাধিক ছোট না আমরা জানি যে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সপ্যানশন করলে কি হয় আর x যদি অনেক ছোট হয় লেস দেন 1 হয় তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে 1 প্লাস x দিয়ে রিপ্লেস করা যাবে তাই না মানে হায়ার ট্রান্সফারকে আমরা নেগলেক্ট করি তো একই কাজ এখানে যদি আমার যে টিটা হচ্ছে টাইম পিরিয়ড লেভেলের একটা ভ্যালু আর আরসিটা হচ্ছে ইউজার ভ্যালু তাহলে আমরা কি করতে পারি উপরে এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি 1 মাইনাস টি বাই আরসি এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন একটা এখন তো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন এই জন্য কাইন্ড আমার দেখতে মনে হচ্ছে স্ট্রেট লাইন কারণটা কি কারণ হচ্ছে আরসিটা আমরা ইউজার ভ্যালু সেই জন্য আসলে এই কম টাইম স্কেলে যেটা একটা স্ট্রেট লাইনের মতো লাগে তাহলে আমরা এটা এখন বের করলাম যে এই যে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ কোন প্রোফাইলে আছে নাম সেটা আমাদের আমি অ্যাটলিস্ট বুঝতে পারলাম কেমন হবে তাহলে উদ্দেশ্য হচ্ছে বিয়ার বের করা তো বিয়ার দিয়ে বের করতে পারি আমি যদি এটা ইকুয়েশন জানি এটা বিয়ার বের করতে পারবো জি স্যার কিভাবে করবো সলিউশনটা বের করব তারপর হচ্ছে পিক ভ্যালু থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে সাইন ওয়েভ আর ইয়ার সলিউশনটা বের করব হ্যাঁ মানে স্ট্রেট লাইনের এই লাইনটা মানে এখানে যেখানে আর কি আমার জিনিসটা চেক করে টাইমের বসে এটাকে আমরা যদি বলি t ইকুয়াল টু হচ্ছে কি t1 বলি তাহলে t1 এর ভোল্টেজ ভ্যালুটা কত মানে ভিআর পরিমাণ ড্রপ করছে তাহলে v মাইনাস ভিআর না তারপর আমরা দেখতে হচ্ছে যে ওই ইকুয়েশনে t হলো t1 হবে আউটপুট ভোল্টেজ হবে মানে সলিউশন হবে v নট vp মাইনাস ভিআর তো সেটা থেকে আমরা করতে পারবো দেখি তো এখানে আমরা যদি হচ্ছে t এর t1 বসাই আর এই আউটপুট v নট ইকুয়াল টু হচ্ছে vp মাইনাস vr যদি পাই এখানে তাহলে vp মাইনাস vr ইকুয়াল টু vp 1 মাইনাস t1 বাই rc তো এখান থেকে আমরা vr সলভ করতে পারা উচিত কিন্তু একটা ঝামেলা হচ্ছে কি t1 কত t1 দ্বারা এখন র্যান্ডমলি T1 কত এর কত তাই না এটা আমরা বলবো t1 তো জানি না t1 জানা না জানা তো vr বের করা আছে না তো এখানে আরেকটা আমরা অ্যাপ্রক্সিমেশন করি মানে ক্যালকুলেট স্যার এটা কি আরেকটা ফাংশন লিখলেন একটু হ্যাঁ স্যার এটা কি আগের স্লাইডে স্যার এই যে এটা কি ইউনিটকে আরেকটা ফাংশন ধরছেন যেটা হচ্ছে আপনার এই স্যার এটা কি এই যে এটা আমি এই কোশ্চেনের ভেতরে ভ্যালু করতেছি আচ্ছা আচ্ছা এটা তো আমাদের অরিজিনাল ইকুয়েশন আছে এখানে আমরা v নট এর ভ্যালু হচ্ছে যখন মানে ফাইনাল পয়েন্টে কি vp মানে vr হচ্ছে আর টাইমটা হলো টাইম t1 এই ভ্যালুগুলো বসানো হবে স্যার বুঝতে পারছি এখন আমাদের এখানে vr সলভ করব বুঝতে পারছি স্যার কিন্তু আমরা t1 তো জানি না t1টা কি t1 হচ্ছে কি আমাদের যে টাইম যেটা হচ্ছে কি আমাদের
যেই টাইমের মধ্যে ছেদ করেছে সেট করছে। যাই না। জি স্যার। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে T1টা আসলে গেস করা যায় T1টা কি আসলে টাইম পিরিয়ডের কাছাকাছি একটা ভ্যালু না, মানে ওভারঅল যে টাইম পিরিয়ডটা মানে এটা তো খুব সামান্য সময় জন্য পথ আসে যায়, এটা বুঝিয়ে বলছি যে এই ইন্টারসেকশনটা করতে আসলে একটা টাইম পিরিয়ডের কাছাকাছি একটা ভ্যালু দিই, সামান্য এই ডিফারেন্স আছে। এখানে আর আমরা এখন সূত্র বলি সেটা হচ্ছে T1টা T এর সমান কাছাকাছি, এই কোন টাইমে কি ইন্টারসেক্ট করছে এটা আসলে অত বিশেষভাবে ম্যাটার করে না, আমার টাইম পিরিয়ডের কাছাকাছি কিছু হবে। ওকে, তো এটা আমরা একটা করি, তাহলে এখানে t এর জায়গায় t অনেক বসে দেব, তাই যে করি তো ফাইনালি আসলে কি হয়, ফাইনালি আমাদের যেটা পাওয়া লাগবে সেটা হচ্ছে বিআর বের পাওয়া লাগবে। কত আছে এটা বিআর? এটা হচ্ছে একটা বিপি t ডিভাইড বাই rc, এর ফাইনালি হচ্ছে আশা কথা। হ্যাঁ স্যার এটাই আসছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন যেটা বলে ট্রাই করি, এটা হচ্ছে ফাইনালি আমার রেনবো ভোল্টেজ এক্সপ্রেশন, যেটা ইকুয়াল টু পি ভোল্টেজ ইকুয়াল টু পি ভোল্টেজ ইকুয়াল টু টি বাই আরসি। এখান থেকে আমাদের কিছু আইডিয়া করা যেতে পারে যে আমি যদি কমাইতে চাই তাহলে করা লাগবে, মানে ভিপি ভোল্টেজ তো ফিক্স, যাচ্ছে টাইম পিরিয়ড ফিক্স, টাইম পিরিয়ড আরসি কে বাড়াইতে হবে স্যার। এই হোল লেখা যায় ভিপি ডিভাইড বাই আরসি আরসি এবার আছে এর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আমাদের সকেট থেকে এসি রোটেশন এটা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ধরনের কথা 220 ভোল্ট একটা আরসি টা হচ্ছে এখন আমরা কন্ট্রোল করে গেটটাকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি গেট কমাইতে চাই তাহলে আরসি টা বাড়াইতে হবে। বাড়াইতে হবে, যত বাড়াবো তত থেকে গিয়ার কমবে। তো এটা হচ্ছে আইডিয়াটা, মানে কার্ভে যে দেখতে এই কার্ভে এখানে যে ঘটনাটা কি করবে, মানে যদি আরসি ভ্যালু কম হয়, আরসি ভ্যালু কম হয় তাহলে জিনিসটা যেটা হয় ফাস্ট ডিসচার্জ করে, ফাস্ট ডিসচার্জ করার কারণে কার্ভে আগে নাই মাঝে জি স্যার। ঠিক আছে, তাহলে অনেক বেশি মিক্স রিপোর্টটা বেশি, আর আরসি ভ্যালু যখন ফিক্স হয় তাহলে ডিসচার্জটা অনেক স্লোলি করবে, কার্ভটা ভেরিয়েবল আর কমে আসবে। বুঝতে পারছি বিষয়টা এরকমই যে এই আনসারটাকে আমরা কাইন্ড অফ কন্ট্রোল করে সার্কিটের বিহেভিয়ারটা আর যেদিকে বিহেভিয়ারটা এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা বুঝছি? জি স্যার। আচ্ছা, তো এই রিপোর্ট ভোল্টেজের ইম্পর্টেন্ট প্যারামিটার আর অনেক প্যারামিটার আছে, তো ওগুলো দেখার না, রিপোর্টটা ইম্পর্টেন্ট, রিপোর্টকে আমরা কমাইতে দিই, যত কমাবো ততই ভালো ডিসি দিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আছে যে ঠিক আছে, আমরা যেটা পাইলাম এই আউটপুট ভোল্টেজ নিয়ে আলোচনা করছি, আউটপুট ভোল্টেজ যদি আমি জানি তবে আর রেজিস্টার একটু কারেন্ট উন্নত করব না। জি স্যার। এই কারেন্ট আইএল কত কি হবে এক্স্যাক্টলি আর দিয়ে ডিভাইড করতে হবে বাই আর হবে, এটা কোনো সমস্যা নেই, করা যাবে। এখন আমরা আগে যে এভারেজ ভ্যালু বের করার ট্রাই করছিলাম, তাই না, মানে আমার চাইতে ডিসি ভোল্টেজের এভারেজ ভ্যালু এটা আমার একটা বোঝা যাচ্ছে স্ট্রেট লাইন, কিন্তু আপনি রিপোর্ট হচ্ছে এখানে এভারেজ ভ্যালুটা কেমন হতে পারে, যদি আমি বি নোটের এভারেজ ভ্যালু বের করতে চাই, এভারেজ ভ্যালু কেমন হতে পারে, একটু চেঞ্জ হচ্ছে, মানে একটা স্ট্রেট লাইন নামছে এবং নাম করছে আরএমএস কেন না এভারেজ ভ্যালু করছে। আগের দিন আমি দেখেছিলাম যে এভারেজ ভ্যালু কিভাবে বের করে ইন্টিগ্রেট করে, তারা ইন্টিগ্রেট করে টাইম টাইপের ভাগ দেব। তো আমি যদি এই ওয়েভফর্মটাকে ইন্টিগ্রেট করে টাইম করতে ভাগ দিই তাহলে হচ্ছে এখানে একটা আমার ইজি একটা ব্যাপার দেখছি, এটা কি এটা স্ট্রেট লাইনের মধ্যে বের করে, মানে এটা স্ট্রেট লাইনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে তো স্ট্রেট লাইন ইন্টিগ্রেট করা ট্রাপিজিয়ামের ফর্মুলা দেখলে হবে। হ্যাঁ, এত কাহিনী না করে ইনিশিয়াল কিভাবে মানে ইনিশিয়াল ম্যাক্সিমাম ভ্যালু আর লাস্ট এর মিনিমাম ভ্যালুকে যদি এভারেজ করে দাও হচ্ছে না, তাই হচ্ছে জি স্যার। স্ট্রেট লাইনের এভারেজ ভ্যালু তো বের করা ইজি, এটা এভারেজ করে হয়ে যায়। জি স্যার। সেখানে একটা কমপ্লিকেটেড এখানে আমি রাফলি যেটা করতে পারি, মানে শুরুতে কি ভ্যালু কত বিপি আর পরে কি ইপি মানে কি আছে হ্যাঁ আর পরিমাণ কমে যায়, তাহলে যদি দুটো যোগ মানে এভারেজ করতে যেটা ফাইনালি আসবে বিপি মাইনাস বি আর বাই 2 এরকম একটা আমার কোনো ইন্টিগ্রেট করে আসো তো কোনো অ্যান্সার পাওয়া তো ম্যাটার করে না, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু দুটোর যোগ করে
যদি ভাবতে তো একটা অ্যাভারেজ হলে চলে আসে। এটা হচ্ছে সেই অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ হলো কি দেখো কেমন হচ্ছে পিক ভ্যালু এর তো ছোট তাই না, এর তো অলরেডি ছোট আমরা ওয়েবসাইট চিন্তা ভাবনা করছি। তাহলে যেটা আসছে অ্যাভারেজ হলো পিক ভ্যালু কাছাকাছি, এটা দেখা যাচ্ছে আমরা কার্ভও দেখতে পাচ্ছি এটা তো অনেকটাই তো স্টেট লাইন মানে পুরো পিক ভ্যালু কাছাকাছি একটা। এটা একটা ইমপ্রুভমেন্ট। আগেবার আমরা যখন পাঁচ দিন লিস্টে অ্যাভারেজ ভ্যালু বের করতাম তখন কেমন পেয়েছিলাম পাই আসলাম ওই তো অনেকখানি কমে গেছিল, অনেক কম ছিল, কিন্তু এবারে কিন্তু অ্যাভারেজ ভ্যালু অনেক বেশি। স্যার এই ফরওয়ার্ডের মধ্যে আমরা অতটুকু নেই নাই যতটুকু হচ্ছে আমার যে ফলো করতেছে। জি না এটা একটা কোশ্চেন ওই ছোট স্যার এটা বলি নাই মানে প্রথমের যতটুকু অংশ আছে। এটা ইম্পর্টেন্ট। প্রথমটা কিন্তু ওই একবারই করে মানে এটা যখন আমরা সুইচ অন করছি তখন শুধুমাত্র ও হ্যাঁ এরপর পরে কিন্তু এর রিসেন্স লাইন পরে শুধুমাত্র কি যে আমি এটাকে একটা লাইন জানি এরপরে নিচে সব রিপিট হচ্ছে। প্রথমে কিন্তু শুধুমাত্র একটা ইনিশিয়ালি এটা বলা এটাকে বলা হয় যেটা ট্রানজিয়েন্ট পিরিয়ড, ছোট ছোট ট্রানজিয়েন্ট পিরিয়ড থেকে কিন্তু যেটা পরে ম্যাটার করে না, পরবর্তী যেটা ঘটে শুধুমাত্র একটা আপনার রিপিট হচ্ছে। বুঝতে পারছি স্যার, তাইলে এই কারণে আমার এতটুকু নিলেই হচ্ছে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, শুরুতে যেটা আছে শুরুতে মাত্র এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রানজিয়েন্ট পিরিয়ডে শুরুতেই কিন্তু থাকে, পরবর্তীতে কিন্তু আর নাই। পরবর্তীতে ফরওয়ার্ড বাস তো ডিফারেন্ট, আমি বলছিলাম যে ফরওয়ার্ড বাস গুলো কিন্তু ফরওয়ার্ড ছোট ছোট ফরওয়ার্ড বাস। আচ্ছা তাহলে আমরা যদি ভি অ্যাভারেজ পাই তাহলে একইভাবে আই এল অ্যাভারেজও বের করতে পারবো। ঠিক স্যার, ওকে কোশ্চেন আছে এর পিছে তো মনে হচ্ছে না মনোযোগ দিচ্ছ, সামনে কয়েকজন শুধু এক্সের প্রশংসা করছে। আচ্ছা তো আমরা এখানে রিপোর্ট ভোল্টেজের নির্ভরশীলতা দেখলাম, তারপর অ্যাভারেজ ভোল্টেজ তো সিম্পলি বের করা যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওখানে দেখা উচিত, সেটা হচ্ছে কি এই যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমরা আইপি বলি, ঠিক আছে? সোর্স থেকে ডায়োড যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখতে কেমন হয়, এটা কেমন হতে পারে? এইটা স্যার হচ্ছে গিয়ে মানে আইডি প্রথমে থাকবে, মানে হচ্ছে ফরওয়ার্ড ব্যাচ যখন আছে তখন থাকবে, ডায়োডে কারেন্ট করে কখন শুধু forward bias। ফরওয়ার্ড বায়াস থাকে তখন কিন্তু ডায়োড কারেন্ট করে, এটা কিন্তু করে না। তাহলে আইডিটা কখন থাকবে এই কাপটা দেখি আমাদের অল্টো ফরম্যাটার যখন ফরওয়ার্ড বায়াস গুলো আসবে তখনই শুরু থাকবে। কারেন্ট করবে, স্যার এটা কিন্তু কারেন্ট করবে না। এই কারেন্টটা কোথায় ব্যবহার হয়? কোথাও যে এই ডায়োড যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যাচ্ছে এটা কিন্তু শুধু মানে এটা কিন্তু তোমার চার্জ করার জন্য ব্যবহার হচ্ছে। মানে এই যে ক্যাপাসিটরটা কেন ডিসচার্জ করবে না, আমরা এখানে দেখছি যে ডিসচার্জ করে কিছু চার্জ লস করছে। জি স্যার। তারপরে যখন ফরওয়ার্ড বায়াস পায় তখন কি করে ফরওয়ার্ড বায়াস পাওয়ার কারণে এই সোর্স থেকে পাওয়ার এসে আবার ক্যাপাসিটরকে চার্জার করে, এদিকে দেখছি যে আবার চার্জার করে, ঠিক আছে? তাহলে কিন্তু ক্যাপাসিটরটা চার্জার হওয়ার জন্য শুধুমাত্র এই কাইন্ড অফ ফরওয়ার্ড বায়াস ক্রিয়েট হচ্ছে। আর বাকি সময় ধরে কিন্তু আমার ক্যাপাসিটরই সোর্স মানে মানে রেজিস্টারে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে? তো আমি আমার ফিরে এসেছি আইডিটা কেমন, আর কি আইডিটা দেখতে কেমন সেটা আমি বুঝতে পারছি না। তো দেখি ছিল আমাদের ব্যাপার। ভোল্টেজ এটা ইনিশিয়ালি একটু ম্যাচ করবে, তারপর একটা মানে এটা যে আউটপুট ভোল্টেজটা এভাবে করে কল করবে, ঠিক আছে? আর এখন আমি জানি যে আলাদা করে কোথায় ফরওয়ার্ড আছে কোথায় রিভার্স আছে, এটাকে আমরা চিহ্নিত করি। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে রিভার্স, তারপর এইটুকু ছোট একটা রিজন হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আবার এটুকু হচ্ছে রিভার্স, তারপর আবার হচ্ছে কি সরি হয়নি। তারপর আবার এইটুকু হচ্ছে ফরওয়ার্ড, বুঝতে পারছি? এখানে ফরওয়ার্ড আছে কিন্তু ওটা এত ইম্পর্টেন্ট না, এটা আমার মাথা মাছি না, এটা ইম্পর্টেন্ট না। শুরুতে
ট্রানজিট করে যাচ্ছে। তো যেখানে যেখানে ফরওয়ার্ড বাস আছে সেখানে সেখানে আমাদের কারেন্ট ফ্লো হবে, তাই না? যেখানে যেখানে ফরওয়ার্ড বাস আছে সেখানে শুধুমাত্র আমাদের ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো হবে, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে একটা, এখানে ফিউজ কারেন্ট ফ্লো হয়, এখানে ফিউজ কারেন্ট ফ্লো হয়, তারপর এখানে আবার কারেন্ট ফ্লো হবে। জিনিসটা হচ্ছে এরকম স্পাইকিং এর মতো কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ফরওয়ার্ড বাস যখন পাই তখন স্পাইক কারেন্ট যায়, আবার যখন হচ্ছে ফরওয়ার্ড বাস পাই আবার স্পাইক কারেন্ট যায়। তো সোর্স থেকে কিন্তু কারেন্টটা এই মোমেন্টগুলোতে ফ্লো হচ্ছে। নিশ্চিত ভালো করে বুঝতে ট্রাই করি, মানে সোর্স কিন্তু কন্টিনিউয়াসলি সাপ্লাই দিচ্ছে না, এটা বলা যাচ্ছে। এই ডায়োডের কারেন্ট সেটাই তো সোর্স থেকে সাপ্লাই যাওয়া কারেন্ট। সোর্স থেকে যখন কারেন্ট যাবে তখনই সোর্সের ভিতরে পাওয়ার লস হবে, মানে সোর্স তখন এনার্জি ব্যয় করবে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে না, স্পাইকের মতো হচ্ছে। ওই কিছু মোমেন্টে যখনই পাওয়ার ব্যাস পায় তখনই শুধু কারেন্ট সাপ্লাই দেয়, বাকি সময় ধরে শুধু কারেন্ট সাপ্লাই দেয় না। এটা যদি ইন্টারেস্টিং জিনিস, তাই না? তো এটা হচ্ছে ব্যাপারটা যে তো এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা যে আমাদের শুধুমাত্র ফরওয়ার্ড বাসটা থেকে এটা আইডি রেড কার্ডটা হচ্ছে আমাদের বি নট আর হোয়াইট কার্ডটা হচ্ছে বি। এখন যেমন রেজিস্টার একটা কারেন্ট আছে, এটা যদি রেজিস্টারে কাকে ফলো করবে বাবা? স্যার আবার রেজিস্টারে একটা কারেন্ট আছে, রেজিস্টার এবং রেজিস্টার একটা কারেন্টটা কানেক্টেড না, রেজিস্টার মানে আই এল ভি নট বাই আর। তাহলে ভি নট আমরা যদি জানি তো ওখান থেকে আই এল বের করতে পারবো, মানে রেজিস্টার একটা কারেন্ট। এটাও কিন্তু এরকম ফলো করবে আর স্কেল ডাউন একটা। জি স্যার। সেম এটা হচ্ছে আমাদের আই এল। তো আমরা যদি এখানে আই এল জানি, আইডি জানি, আর একটা কারেন্ট আছে, ক্যাপাসিটরের কারেন্ট। ক্যাপাসিটর কারেন্ট কেমন হবে সার্কিটে যদি দেখি, স্যার আইএলটা আবার একটু দেখাবেন। ক্যাপাসিটর কারেন্ট কেমন হয়? এটা যদি আইডি যদি হয়, এটা আইএল হয়, এটা যদি ক্যাপাসিটর কারেন্ট আইসি হয়, then ID equal to IC plus IL, IC হচ্ছে কি ID minus IL। ये कितने कारेंट देखो, कितने कारेंट का बिग पर बेर करा যায়। गेस को ट्राई करें कैपेसिटर कारेंट का इनपुट আসলে সাইন চেঞ্জ করতেছে, এটা কি বুঝতে পারি? সাইন চেঞ্জ করতে হবে, এই ব্রাঞ্চে কারেন্ট আসবে যখন ফরওয়ার্ড বাস থাকে, তখন এই দিক যাবে, সোর্স থেকে কারেন্ট এসে আমাদের ক্যাপাসিটর চার্জ করবে। কারেন্ট ডিরেকশন এটা অলরেডি যেটা আছে, যখন রিভার্স বাস Positive তখন হয়। উল্টা। তখন ফরওয়ার্ড বাসে তখন পজিটিভ থাকবে, রিভার্স বাসে তখন উল্টা। নিচে ডিসচার্জ ডিসচার্জ করে। তখন কারেন্ট নেগেটিভ। তাহলে তাহলে আমি যদি এখানে আবার আটা ট্রাই করি, এখানে আচ্ছা এটা কি খেয়াল করে দেখো, আমি এক্সাম্পল লিখলাম IC ইকুয়াল টু IB মাইনাস IL। তো দেখো এই যে রিভার্স বায়াস যে রিজনগুলো আছে, তো সেখানে কোনো তো IB নাই, তাহলে কি কারেন্ট নেগেটিভ, এর উপর নেগেটিভ কারেন্ট আসবে। তারপর যখন হচ্ছে কি ID এক্সিস্ট করে তখন ফরওয়ার্ড বায়াস কারেন্ট আসবে, তারপর আবার উল্টা কারেন্ট। তো সেটা কি কিরকম? এটা ক্যাপাসিটর কারেন্ট। রিভার্স বায়াস বলতে ক্যাপাসিটর কারেন্ট নেগেটিভ, আর ফরওয়ার্ড বায়াস বলতে সামথিং কোন কারেন্ট থাকবে, এটা দিকে কারেন্ট থাকবে। তো এটা ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে না, কপিরাইট লাগছে, দরকার নেই। তো আমি এখানে দিয়ে যাবো সেটা অংশ দর্শন আমি সিম্পল ভাবে দিচ্ছি। আইসিটা পজিটিভ হবে যখন ফরওয়ার্ড বায়াস ক্যাপাসিটর চার্জে হবে, সেম ডিরেকশনে যাবে। যখন এটা রিভার্স বায়াস তখন ক্যাপাসিটর ডিসচার্জ করবে, তখন কারেন্ট ডিরেকশন হয়ে যাবে। এই ক্যাপাসিটর কারেন্ট কিন্তু মানে ডিরেকশন চেঞ্জ করতে থাকবে। জি স্যার। স্যার ওই গ্রাফটা একটু দিয়ে তো, কারেন্টের গ্রাফটা একটু, কারেন্টের গ্রাফ। বুঝতে পারছি।
এখানে একটু আমি এই ট্রানজিট পিরিয়ডে যাওয়ার করছি সব ট্রানজিট পিরিয়ড ক্লিয়ার করি ট্রানজিট পিরিয়ডটা একটু উইয়ার্ড ট্রানজিট পিরিয়ডে কি তোমার ডায়োডও কারেন্ট থাকবে এখানে ডায়োডও কারেন্ট আছে ডায়োডও কিছু কারেন্ট থাকতে পারে আচ্ছা আমাদের এটা আসলে এই সিরিজটা মাথা মারা দরকার নেই এই ট্রানজিট পিরিয়ডটা আছে তো বলো এরপর থেকে কি হবে ঠিক আছে এরপর থেকে আমাদের শুরুতেই একটু উইয়ার্ড বিহেভিয়ার করে এরপর থেকে স্যার এইখানে এটা কি পুরোটা নিচে নেমে যাবে এফবি এর কাছে অসিলোস্কোপ দিয়ে করতে হবে আর কি নাকি সেটা কি হবে এটাকে ফলো করবেন এটা রিভার্স এটা যদি রিভার্স হয় তাহলে এরকম হবে জি স্যার হ্যাঁ এবার ঠিক আছে মানে এই আমি শুনেছি তোমার আসলে ভিউ করে দেখো কেমন হওয়া উচিত ঠিক আছে জি স্যার তোমার স্যার আমার প্রশ্ন আছে না স্যার শেষ স্যার ক্লাস আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি